আজকে 11 তারিখ বৃহস্পতিবার, ডিসেম্বর 11 বৃহস্পতিবার। আজকে আমাদের গ্যাংটকে লাস্ট ডে। বসে বসে জানলা দিয়ে ওনাকে দেখছি, আবার না জানো কবে দেখা হবে। তো এই রুমের মধ্যে সব গোছগাছ করা হচ্ছে। গোছগাছ করে আজকে একটা স্পেশাল জায়গাতে যাচ্ছি। অনেক আগে একবার গেছিলাম, মেমোরি হালকা হালকা মনে আছে, এখন আবার যাচ্ছি সেখানে। সিল্ক রুট, ওল্ড সিল্ক রুট অফ সিকিম। সিল্ক রুট খ্রিস্টপূর্ব প্রায় 200 সাল থেকে শুরু করে খ্রিস্টীয় 14 থেকে 15 শতক পর্যন্ত সক্রিয় ছিল। এই দীর্ঘ সময়ে এটি ভারত, তিব্বত, মধ্য এশিয়া ও চীনের মধ্যে বাণিজ্যের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হতো। এই রুট দিয়ে সিল্ক, চা, মশলা, পশম, লবণ ও মূল্যবান পণ্য পরিবহন করা হতো। বাণিজ্যের পাশাপাশি এই পথ ব্যবহার করে বৌদ্ধ ধর্ম, প্রযুক্তি ও সাংস্কৃতিক আদান প্রদান এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। আধুনিক পরিবহন ব্যবস্থা তৈরি হওয়ার পর অর্থাৎ 15 শতকের পর থেকে সিল্ক রুটের গুরুত্ব ধীরে ধীরে কমে যায়। অলমোস্ট রেডি, ঘর থেকে বেরোবো। আগে এনেছিলাম 2টো লাগেজ, এখন 3টে হয়েছে। ওই ব্যাগটা কিনেছি। বিট্টু ভাইয়ের ট্রলি, আমার একটা রাকস্যাক্স, বিট্টু ভাইয়ের একটা রাকস্যাক্স, লক্ষণের একটা যুদ্ধের সময়ের ব্যাগ। এখন আমরা সব কিছু নিয়ে আমাদের যাত্রা শুরু করছি টুয়ার্ডস জুলুক। তো চলো, দেখা হচ্ছে গাড়িতে। গ্যাংটক থেকে আমরা বেরিয়ে পড়েছি জুলুকের উদ্দেশ্যে। জুলুক যেতে আজকে আমাদের পথে পড়বে ছাঙ্গু লেক, বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, হাঙ্গু লেক, এলিফ্যান্ট লেক, যেটাকে কুপুপ লেকও বলা হয়। আর আজকে আমাদের গাড়ি থামবে নাথাং ভ্যালি গিয়ে। আজ রাতে নাথাং ভ্যালিতে হল্ট করে আমরা আগামীকাল বেরিয়ে যাব জুলুকের সেই বিখ্যাত জিগজ্যাগ রোডের উদ্দেশ্যে। আর তারপর দেখতে থাকো ভিডিওতে। अमेजिङ। हिजो त मैले अस्ति हारेको चाहिँ निकाल्थेँ। এখানে অবশ্যই দাঁড়াবেন ফটো তোলার জন্য। শেয়ারে আসলেও রিকোয়েস্ট করবেন দাঁড়ানোর জন্য। জায়গাটা অসাধারণ। সাপের মতো আঁকাবাঁকা রাস্তা, চড়াই উতরাই, ফেয়ার ফ্ল্যাগ, এগুলো পেরিয়ে ধীরে ধীরে আমাদের গাড়ি উঠছিল গন্তব্যের দিকে। যেতে যেতেই হঠাৎ চোখে পড়ল কাঞ্চনজঙ্ঘা। গাড়ি থামিয়ে আরেকবার মন ভরে দেখে নিলাম কাঞ্চনজঙ্ঘাকে। স্থানীয় নাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। ছাঙ্গু লেক যেতেই রাস্তার এক পাশে এই পয়েন্টটি পাওয়া যায়। চাইলে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারো, মন ভরে দেখে নিতে পারো কাঞ্চনজঙ্ঘার সেই মনোরম দৃশ্য। চলে এসেছি ছাঙ্গু লেক, যাকে আবার স্তম্ভ লেকও বলে। আর দেখো এখানে ইয়াকের সবাই বসে আছে চড়ানোর জন্য। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি ছাঙ্গু লেক, যাকে অনেকে সমগো লেক নামেও চেনে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 12,400 ফুট উচ্চতায় অবস্থিত এই হিমবাহজাত লেকটা সিকিমের অন্যতম প্রাকৃতিক নিদর্শন। বছরের বেশিরভাগ সময়ই লেকের রং বদলাতে থাকে, কখনো নীল, কখনো সবুজ বা কখনো ধূসর। এখনও কিন্তু পুরোপুরি জমেনি ছাঙ্গু লেক। শীত পড়তে শুরু করেছে যদিও, আর জানুয়ারির দিকেই সাধারণত লেকটা পুরোপুরি বরফে ঢেকে যায়। তখন পুরো এলাকাটা একেবারে সাদা চাদরের মতো দেখায়। আজকে আমরা এই পরিবর্তনের ঠিক আগের সময়টাকেই দেখছি। এই লেকের ওপাশে আছে একটা রোপওয়ে, যেটা দিয়ে তোমরা ছাঙ্গু লেককে উপর থেকে এরিয়াল ভিউ এনজয় করতে পারো। আপাতত আমরা যাচ্ছি না। এখান থেকে ছাঙ্গু লেকের পার্সপেক্টিভ পুরোই আলাদা। দেখো গাড়িগুলো উঠছে এখান থেকে,
এই ভিউ, ওয়াও। যখন জমে থাকে তখন দেখতে অসাধারণ লাগে ছাঙ্গু লেক, অসাধারণ। ছাঙ্গু লেক পেরিয়ে একটু এগিয়ে গেলেই এখান থেকে তোমরা ছাঙ্গু লেকের পার্সপেক্টিভ এমন পেতে পারো, মিস করবে না, একটা দেখার মতো জায়গা। ছাঙ্গু লেক পেরিয়ে আমরা এগোচ্ছিলাম বাবা মন্দিরের দিকে। গাড়ির ভেতরে তখন আলাদা এক মেজাজ, কেউ নাচছে, কেউ গান ধরছে। আমিও একটু তাল মেলার চেষ্টা করেছিলাম ঠিকই, কিন্তু মনের ভেতরে কোথাও একটা হালকা খালি লাগা রয়ে গেল। জানতাম আর হয়তো আজ কাঞ্চনজঙ্ঘা দেখা হবে না। আসলে ছোটবেলা থেকেই পাহাড় আর পাহাড়ি জীবনের প্রতি আমার টান আলাদা, আর সেই ভালোবাসার কেন্দ্রে সবসময়ই কাঞ্চনজঙ্ঘা। এই অনুভূতিটা কাউকে বোঝানো কঠিন, কেউ যদি নিজে না অনুভব করে বুঝতেও পারবে না। চলে এসেছি বাবা মন্দির, ওইদিকে বাবা মন্দির। আর এখন আছি আমরা একটা শিবা টেম্পলের কাছে, ওইখানে ঝর্ণার জল পড়ছে আর আমরা ওইখানে যাব, দেখাবো তোমাদের। বাবা মন্দিরে পৌঁছানোর আগে এসে দাঁড়িয়েছি শিব মন্দিরের কাছে। মন্দিরের পাশে দাঁড়িয়েই প্রথমে চোখে পড়বে শিবের একটি মূর্তি, আর তার পাশ দিয়ে নেমে আসা ছোট ঝর্ণাটিকে স্থানীয়রা গঙ্গাধারার প্রতীক বলে মনে করেন। শিব আর গঙ্গার এই উপস্থিতি মনটাকে একটি অদ্ভুত শান্তি দেয়, একই সঙ্গে হালকা আবার গভীরও। সে অনুভূতি নিয়েই আমরা এগিয়ে যাই বাবা মন্দিরের দিকে। এই মন্দিরটি গড়ে উঠেছে বাবা হরভজন সিংয়ের স্মৃতিতে। তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন সাহসী সৈনিক, যিনি 1968 সালে এই দুর্গম সীমান্ত এলাকায় কর্তব্যরত অবস্থায় শহীদ হন। কিন্তু এখানকার বিশ্বাস এখানেই থেমে যায় না। স্থানীয় মানুষ ও সেনাবাহিনীর সদস্যদের মতে শহীদ হওয়ার পরও তিনি তার ডিউটি ছেড়ে যাননি। আজও তার বুট, পোশাক আর বিছানা ঠিক একজন কর্মরত সৈনিকের মতোই যত্ন করে রাখা হয়। অনেক সময় সেনারা বলেন তার বুটে কাদা লেগে থাকতে দেখা যায়, যেন তিনি পাহাড়ি পথে টহল দিয়ে ফিরেছেন। এই বিশ্বাস থেকেই তার উপস্থিতিকে আজও বাস্তব বলে মানা হয়। এই সম্মান শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। শোনা যায় সীমান্ত সংক্রান্ত ফ্ল্যাগ মিটিংয়ের সময় চীনাপক্ষ বাবা হরভজন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি চেয়ার খালি রাখেন। একজন শহীদ সৈনিকের প্রতি এই সম্মান সত্যিই ভাবতে বাধ্য করে। রাজনীতি, সীমান্ত, মতভেদ সব কিছুর ঊর্ধ্বে হয়তো এক সৈনিকের প্রতি আরেক সৈনিকের সম্মান। এই কারণেই বাবা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এক বীর ভারতীয় সৈনিকের কর্তব্যবোধ, আত্মত্যাগ আর অদৃশ্য উপস্থিতির একটি প্রতীক। এখানে দাঁড়িয়ে গর্ব হয় এমন একজন সৈনিক আমাদের দেশের ইতিহাসের অংশ হয়ে আছেন বলে। বাবা হরভজন সিং। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অপূর্ব, বড় করে দেখা যাচ্ছে উপর থেকে। এই হচ্ছে মাঝখানে একটা কাঞ্চনজঙ্ঘা, একদম এদিক হচ্ছে কুম্ভকর্ণ, তারপর হচ্ছে কাবরু, এদিক হচ্ছে কোকথাং, আর ওইটা হচ্ছে পান্ডিম। ওয়াও। বাবা মন্দির ছেড়ে এবার আমরা এগিয়ে চললাম নাথাং ভ্যালির দিকে। পথটা যতই এগুচ্ছিল ততই পাহাড়ের রং বদলাতে শুরু করেছিল। কখনো দূরে কাঞ্চনজঙ্ঘা মেঘের ফাঁক গলে হালকা করে চোখে পড়ছিল, আবার কখনো চারপাশটা এতটাই নিস্তব্ধ হয়ে যাচ্ছিল যে গাড়ির ইঞ্জিনের শব্দটাই সবচেয়ে বেশি জোরে শোনা যাচ্ছিল। আস্তে আস্তে করে চলতে চলতে হাঙ্গু লেক, কুপুপ লেক পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। কেউ ড্রাইভিং সিটে বসে পাহাড়ি রাস্তার ছন্দ বুঝতে চাইছিল, কেউ জানালার বাইরে তাকিয়ে ধীরে ধীরে বদলে যেতে থাকা প্রকৃতিকে মনে ভরে নিচ্ছিল। প্রতিটা বাঘ যেন আমাদের আরও একটু উপরে, আরও একটু একা করে তুলেছিল। আর ঠিক তখনই নাথাং ভ্যালি। খোলা প্রান্তর, শুষ্ক পাহাড়, তীব্র হাওয়া আর চারিদিকে ছড়িয়ে থাকা এক নিস্তব্ধতা। এখানে দাঁড়িয়ে মনে হয় মানুষ যেন প্রকৃতির কাছে খুব ছোট, আর সময় যেন হঠাৎ করেই ধীর হয়ে যায়। বন্ধু এসছে আমাদের, ভাই। এখানে ঠান্ডা তো, তাই ফারগুলো বড় হয়। নেমে যাবো এবার এখান থেকে। আজ আমাদের গন্তব্য এই নাথাং ভ্যালি। আস্তে আস্তে করে দিন ঘনিয়ে এলো, নেমে এলো সন্ধ্যা, আর আমার ক্যামেরাটাও খানিকের জন্য
বন্ধ করে রাখলাম। গুড মর্নিং ফ্রম নাথাং ভ্যালি। এই সুন্দর গ্রামে সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের লাস্ট ডে অ্যাট সিকিম। এই ছিল আমাদের হোমস্টে নাথাং ভ্যালিতে। অ্যাকচুয়ালি আমরা জুলুকের পথে যাব আজকে। তো কালকে ছাঙ্গুলিক বাবা মন্দির হয়ে রাত্রিবেলাতে এই হোমস্টেতে স্টে করেছিলাম। ওদের হসপিটালিটি দুর্দান্ত। আর দেখো এখানে বরফ জমে গেছে, কারণ আছে কালকে -5 পড়েছিল এখানে, -5। জলগুলো তো পা দেওয়া যাবে না, নাহলে পড়ে যাওয়ার চান্সেস থাকবে। কোজি খুব রোডগুলো, এখানে হয়তো অনেক হোমস্টেজ আছে, এগুলো সব হোমস্টেজ। এখানে বাইক ফাইকও আছে, আমাদের গাড়িও আছে, বোধহয় গাড়ি সরাতে ড্রাইভার কাল রাতে গেছিলো। আর দেখো এখানে কালকে জল ছিল, পড়া জল ছিল, দেখেছো জমে গেছে পুরো হার্ড। ইটস ফ্রিকিং কোল্ড। নাথাং ভ্যালির ভেতরে ঢুকতেই দৃশ্যটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। জল জমে থাকা ছোট ছোট জলাশয়গুলো ততক্ষণে বরফে পরিণত, নিস্তব্ধ, ধবধবে সাদা। খোলা প্রান্তরে মাঠের মাঝখানে শান্ত ভঙ্গিতে চড়ছে ইয়াক, চামড়ি গাই। বরফের ফাঁক গলে বেরিয়ে থাকা ঘাসে মুখ ডুবিয়ে খাচ্ছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো শব্দ নেই, শুধু উচ্চতার নীরবতা। পুরো গ্রামটাই আর্মি কন্ট্রোলড। চারপাশে পাহারা, নিয়ম শৃঙ্খলা, সব মিলিয়ে জায়গাটার একটা আলাদা ভার আছে। তবুও সে কড়া নিরাপত্তার মাঝেই নাথাং যেন একরাশ কোমলতা লুকিয়ে রেখেছে। মনে হচ্ছিল বিশাল একটা চাদরের ওপর কেউ খুব যত্ন করে একটা ছোট্ট ফুল গেঁথে রেখেছে। এই নীরবতা, এই শূন্যতা নাথাং ভ্যালিকে শুধু দেখা যায় না, ধীরে ধীরে বোঝা যায়। তো নাথাং ভ্যালি হোমস্টে থেকে আমরা চেক আউট করে নিচ্ছি। এখন পালা জুলুকের দিকে যাওয়ার। জুলুক হয়ে আজকে আমরা এনজিপি পৌঁছে যাব, তারপর বাড়ি। তো আজকে দেখা যাক কি ক্যাপচার করতে পারি ক্যামেরার মধ্যে। ওকে, সো লেটস মিট ইউ ইন কার। লাকি আলির গান, পাহাড়ের রাস্তা, আর সামনে কাঞ্চনজঙ্ঘা। দেখো what a view, বিশালভাবে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি পার্সপেক্টিভটা এক একখান থেকে এক এক রকম হয়। এখান থেকে অনেক বড় দেখা যাচ্ছে, তাই স্লিপিং বুদ্ধার কোনো শেপ কিন্তু এখান থেকে বোঝা যায় না। ওয়াও, আমরা এখন যাচ্ছি থাম্বি ভিউ পয়েন্টের দিকে। নাথাং ভ্যালি ছেড়ে ধীরে ধীরে এগোচ্ছি থাম্বি ভিউ পয়েন্টের দিকে। রাস্তা যতই এগোচ্ছে দৃশ্য তত বদলাচ্ছে। একপাশে বিস্তৃত আকাশরেখা, হোরাইজেন যেন পাহাড়ের কাঁধে মাথা রেখে শুয়ে আছে। আরেক পাশে পাহাড় কেটে তৈরি সেই বিখ্যাত জিগজ্যাগ রোড, ধাপে ধাপে নিচের দিকে নেমে গেছে জুলুকের দিকে। যেন পাহাড় নিজের শরীরেই আঁকিয়ে রেখেছে এক অপূর্ব নকশা। এই রাস্তাই পরিচিত সিল্ক রুট নামে। একসময় এই পথ দিয়েই চীন, তিব্বত আর ভারতের মধ্যে চলত বাণিজ্য। রেশম, মশলা, লবণ শুধু পণ্য নয়, সভ্যতা সংস্কৃতির আদান প্রদান হতো এই পথ ধরে। আজ সেই ইতিহাসের ভার বয়ে নিয়ে রাস্তাটি দাঁড়িয়ে আছে নীরবে, কিন্তু গর্ব নিয়ে। জিগজ্যাগ রাস্তার একদিকে তাকালে দেখা যায় গভীর উপত্যকা, আর অন্যদিকে চোখ ঘোরালেই কাঞ্চনজঙ্ঘা। কখনো স্পষ্ট, আবার কখনো মেঘের আড়ালে, কিন্তু উপস্থিতিটা সবসময়ই টের পাওয়া যায়। মনে হয় পাহাড় নিজেই তাকিয়ে দেখছে কে আসছে, কে যাচ্ছে। থাম্বি ভিউ পয়েন্ট থেকে নিচে তাকালেই দূরে ছোট্ট করে দেখা যায় জুলুক। এই ভিউ পয়েন্টটি প্রায় 11,200 ফুট উচ্চতায় অবস্থিত। উপরে দাঁড়িয়ে জুলুককে দেখলে মনে হয় পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত জনপদ। কিছু ছড়ানো ঘর, সরু রাস্তা, আর চারপাশে বিশাল পাহাড়ের নীরব পাহারা। জুলুক মূলত পরিচিত তার জিগজ্যাগ রুট আর সিল্ক রুটের অংশ হিসাবেই। একসময় এই পথ দিয়ে যাতায়াত করত ব্যবসায়ী আর যাত্রী। আজ সেই ইতিহাসের উপর দাঁড়িয়েই গড়ে উঠেছে একটি ছোট্ট গ্রাম। বর্তমানে জুলুক পুরোপুরি আর্মি কন্ট্রোলড এলাকা, আর সে কারণে এখানকার পরিবেশ আজও অনেকটাই নির্মল ও নিয়ন্ত্রিত। আরেকদিকে প্রকৃতির মহাকাব্য কাঞ্চনজঙ্ঘা। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে মানুষটা খুব ছোট হয়ে যায়, কিন্তু মনটা অদ্ভুতভাবে বড় হয়ে ওঠে। সো এই ছিল জুলুকের
এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টে দাঁড়িয়েও ফটো তুলতে পারো। এখান থেকে জুলুকের প্যানোরামিক ভিউ দেখা যায়। ওই দূরে দেখা যাচ্ছে জুলুক গ্রাম, আর এইদিকে দাঁড়িয়ে আছে সুত্রির কাঞ্চনজঙ্ঘা। আর যদি ভাগ্য ভালো থাকতো তাহলে এদিক থেকে মাউন্ট এভারেস্ট দেখা যেত ঠিক এই সাইডটাতে, কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। ওয়াও, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আর এখানেই আজকের গল্পের ইতি। এবার বাড়ি ফেরার পালা। এই পাহাড়, এই পথ, এই কাঞ্চনজঙ্ঘা আমাদের যা দিল তা সারা জীবন মনে রাখার মতো। ভবিষ্যৎ কি জানি না, কিন্তু মনের জোর আছে, ইচ্ছেও আছে। আবারও একদিন ফিরে আসবো এই পাহাড়ের কোলে, কারণ শেষ পর্যন্ত পাহাড় আমার বেড়াতে যাওয়া নয়, পাহাড় আমার বেঁচে থাকার দরকার। এবার বাড়ি ফেরা।